প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। পৌরনীতি ও সুশাসন বিষয়ের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসগুলোতে আমি প্রথম পত্রের উপর আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব দ্বিতীয় পত্রের উপর। তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো, আজকের আলোচনার বিষয় হবে গুরুত্বপূর্ণ সাল তারিখ। তোমরা লক্ষ্য করেছ বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই সন তারিখ থেকে তোমাদের অনেক প্রশ্ন আসে, এবং এই সাল তারিখগুলো যদি তুমি স্মরণ রাখতে চাও বা তোমরা স্মরণ রাখতে চাও, তাহলে অবশ্যই বেশি টেনে বেশি কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, না হলে এই জিনিসগুলো স্মরণে থাকে না। দেখা যাচ্ছে যে এরকমও হয়, প্রায় 8 থেকে 10 নম্বর আসে এই সাল তারিখের উপর। সৃজনশীল বহু নির্বাচনী উভয় অংশ থেকে যদি বিচার করি, তাহলে 8 থেকে 10 নম্বর আসে এই সাল তারিখ থেকে। শুধু তাই না, পরবর্তী তোমাদের চাকরি জীবনেও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও এই সন তারিখগুলি তোমাদের জন্য খুব কাজে দিবে। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে এগুলো লক্ষ্য করবে এবং আয়ত্ত করার চেষ্টা করবে। আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা আলোচনার পূর্বে কিছু রিভিউ দিয়ে নেওয়া দরকার, না হলে তোমরা জিনিসটা বুঝবা না। সৃষ্টিকর্তা পৃথিবীর সকল অংশকে একরকম বানায় নাই, ভৌগোলিকভাবে এক এক অঞ্চল এক এক রকম। আর আমাদের সৌভাগ্য, আমরা এমন একটি অঞ্চলে আছি যেখানে গর্ব করার মতো ঐতিহ্য আছে। আমরা জানি আমাদের একসময় এখানে বলা হতো যে গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভর্তি গরু, আসলে এরকম বিভিন্ন সমৃদ্ধি ছিল। আর এইখানে বিভিন্ন জিনিসপত্র সস্তায় পাওয়া যেত। বিশেষ করে এই অঞ্চলের মসলিন সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। আমাদের এই অঞ্চলে যেহেতু বিভিন্ন দ্রব্য সামগ্রী সস্তায় পাওয়া যেত, এই জিনিসটাকে বণিকরা খুবই আকর্ষিত হয়েছিল। আর তারা জানতে পেরেছিল মেগাস্থিনিস, ঐতিহাসিক মেগাস্থিনিস, তারপরে হলো গিয়ে ইবনে বতুতার করতে বলতে পারো পর্যটক, হেরোডোটাস, এরকম বিভিন্ন ঐতিহাসিক এবং পর্যটকদের মাধ্যমে তারা জানতে পেরেছে। ভৌগোলিকভাবে স্থলবেষ্টিত হওয়াতে আরব এবং চীনারা এখানে এসে ব্যবসা করে লাভবান হতে পেরেছিল, কিন্তু স্থলপথে ইউরোপদের এখানে আসা অত্যন্ত কষ্ট করছিল। আর সেই কষ্টের অবসান ঘটিয়েছিল প্রথমে বার্থোলোমিউ-দিয়াস 1487 সালে সর্বপ্রথম উনি কিছুটা পথ আবিষ্কার করেছিল। পরবর্তীতে 1498 সালে ভাস্কো দা গামার জলপথ আবিষ্কারের মাধ্যমে এই অঞ্চলে ইউরোপীয়দের আগমন শুরু হয়। ইউরোপীয়রা মূলত এখানে এসেছিল ব্যবসা করার জন্য, তাদের মূল লক্ষ্য ছিল ব্যবসা। আচ্ছা, তাহলে আমরা লক্ষ্য করি, প্রথমে কি দেখব যে ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম কারা আগমন করছেন? উত্তরটা হবে পর্তুগিজরা। কেন? পর্তুগিজ নাবিকরাই সর্বপ্রথম কি করেছিল? জলপথ আবিষ্কার করার প্রেক্ষিতে ভারতে আসার পথকে সুগম করেছিল। এজন্য সর্বপ্রথম যদি প্রশ্ন করা, ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম কারা ভারতবর্ষে আসেন? পর্তুগিজরা। কত সালে? 1516 সালে। তারপরে আসছেন ডাচ বা ওলন্দাজরা 1602 সালে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আগমন করেন 1608 সালে। ফরাসিরা এসেছিল 1668 সালে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ সাল হলো পলাশী যুদ্ধ। তোমরা সবাই জানো পলাশী যুদ্ধ সম্পর্কে। পলাশীর যুদ্ধের মাধ্যমেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলে আধিপত্য বিস্তার করার সুযোগ পেয়ে যায়। পরবর্তীতে এই বিস্তারটা আরো বেগবান হয় বক্সারের যুদ্ধে মীর কাসিমের পরাজয়ের মাধ্যমে। তারা বাংলা, বিহার, উড়িষ্যার উপর কর্তৃত্ব কায়েম করতে আরো বেশি করে সক্ষম হয়। তারপরে ঠিক 1 বছর পরে 1765 সালে লর্ড ক্লাইভ দ্বৈত শাসনের মাধ্যমে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে এবং তৎকালীন দিল্লির সম্রাট শাহ আলমকে
26 লক্ষ টাকার বিনিময়ে এই 3টা অঞ্চলকে কিনে নেন, জমিদারিত্ব পান, দেওয়ানি লাভ করেন এবং ওই নবাবকে বাৎসরিক 53 লক্ষ টাকার বিনিময়ে সমস্ত আধিপত্য বিস্তারের সুযোগ করে নেন। তারপরে দেখো চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত হয় কত সালে? 1793 সালের 22 মার্চ। সিপাহী বিদ্রোহ, এটা আবার মহাবিদ্রোহ হিসেবে পরিচিত। আবার এটাকে ভারতবর্ষের সর্বপ্রথম স্বাধীনতা আন্দোলনও বলা হয়। পলাশী যুদ্ধের ঠিক 100 বছর পরে এই সিপাহী বিদ্রোহ হয়েছিল। মঙ্গল পান্ডের নেতৃত্বে প্রথম শুরু হয়েছিল। সেটা কত সালে? 1857 সালের 29 মার্চ যেটা শুরু হয়। তারপরে এইভাবে যখন কোম্পানিরা, বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন 1600 সালে গঠিত হয় 218 জন বণিক নিয়ে, তারা রানী প্রথম এলিজাবেথের কাছ থেকে 15 বছরের বাণিজ্যের অনুমতি নিয়ে এখানে এসেছিল। পরবর্তীতে তারা বিভিন্ন সম্রাটদের চিকিৎসার মাধ্যমে বা বিভিন্ন সুবিধার মাধ্যমে তারা বিনা শুল্কে এখানে বাণিজ্য করার অনুমতি পেয়ে তারা তাদের অবস্থানকে অত্যন্ত সুদৃঢ় করে ফেলে, যার প্রেক্ষিতে অন্যান্য বণিকরা তাদের সাথে কি করতে পারে নাই, কুলি উঠতে পারেনি। এবং তাদের আধিপত্য এতই বেড়ে গিয়েছিল যে নবাবকেও তারা কি করতো না, তোয়াক্কা করতো না। তো যাই হোক, যখন এই অবস্থা, সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকারের টনক নড়ল এবং ব্রিটিশ পার্লামেন্টে এ নিয়ে ব্যাপক আলোচনা হলো যে একটা কোম্পানির হাতে এই বিশাল সাম্রাজ্য ছেড়ে দেওয়া যায় না। এই জন্য মহারানী ভিক্টোরিয়া 1858 সালের 1 নভেম্বর 1851 সালের 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়া এক রাজকীয় ফরমান জারির মাধ্যমে সমস্ত ভারতবর্ষকে কি ব্রিটিশ শাসনের অধীনে নিয়ে যায়। এতদিন চালাতো কোম্পানি এবং এর মাধ্যমেই কিন্তু কোম্পানির শাসনের অবসান হয়। কোম্পানির শাসনের সূত্রপাত হয়েছিল কিসের মাধ্যমে? 1757 সালে পলাশী যুদ্ধের মাধ্যমে। আর সেই কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 সালে সিপাহী বিদ্রোহের পর। তারপর শুরু হয় কি এখানে ব্রিটিশদের পরিচালনা। এজন্য 1861 সালে ভারতীয় কাউন্সিল আইন প্রণীত হয়। এই কাউন্সিল আইন যখন ব্যর্থ হয়, পরবর্তীতে পরের আইন হলো 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন। এর মধ্যে আবার আরেকটা লক্ষ্য করো, মোহাম্মেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল, যার মাধ্যমে মুসলমানদের কি করছিল, মুসলমানদের উদ্বুদ্ধ করেছিল কিভাবে পাশ্চাত্য শিক্ষার প্রতি। তারপরে দেখো কলকাতা, এই উনারি নেতৃত্বেই এই কলকাতা প্রেসিডেন্সি কলেজকে 1873 সালে কি প্রেসিডেন্সি কলেজকে পরিণত হিন্দু কলেজকে, এতে করে হিন্দু মুসলিম সবাই এটার মধ্যে পড়াশোনা করার সুযোগ পেয়ে যায়। আর যখন 1861 সালে ভারতীয় কাউন্সিল আইন, পরবর্তীতে ব্রিটিশরা চিন্তা করলো, বা তৎকালীন ব্রিটিশ অবসরপ্রাপ্ত আমলা ছিল অ্যালান অক্টাভিয়ান হিউমের নেতৃত্বে 1885 সালে 28 ডিসেম্বর এই ভারতবর্ষের সর্বপ্রথম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস। কত সালে? 1885 সালের 28 ডিসেম্বর। এই ঘটনার পর যে গুরুত্বপূর্ণ যে ঘটনা সেটা হলো বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ বলতে বাংলা, বিহার, উড়িষ্যা, ছোটনাগপুর নিয়ে বাংলা প্রেসিডেন্সি ছিল। এটা অত্যন্ত বড় প্রদেশ ছিল, প্রশাসনিক, অর্থনৈতিক বিভিন্ন কারণে এটা পরিচালনা করতে তাদের অনেক বেগ পেতে হয়েছিল। পাশাপাশি ব্রিটিশদের বাক্যর ও শাসন নীতির কৌশল হিসেবে এটা করা হয়েছিল যে কত সালে? 1905 সালের 1 সেপ্টেম্বর। পরবর্তীতে যখন হিন্দুদের ব্যাপক আন্দোলন শুরু হয় এবং বিভিন্ন সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের প্রেক্ষিতে 1911 সালের 12 ডিসেম্বর এই বঙ্গভঙ্গ রদ করতে কি হয়? বাধ্য হয়। কত সালে? 1911 সালের 12 ডিসেম্বর। তারপরে ওই কংগ্রেস, মূলত প্রথমেই কংগ্রেসে কিছু মুসলিম সদস্য থাকলেও দেখা গেছে যে এই কংগ্রেস একচেটিয়াভাবে হিন্দুদের স্বার্থের প্রতিনিধিত্ব করতেছিল। তার তিক্ত অভিজ্ঞতা থেকে যখন বঙ্গভঙ্গ হয়েছিল তখন এই অঞ্চলে, বিশেষ করে আমরা এখন যে অঞ্চলে আছি, এই অঞ্চলের মানুষ অত্যন্ত লাভবান হয়েছিল। আর সেই লাভটাকে ধরে রাখার জন্য তারা চিন্তা করলো তাদের একটা সংগঠনের দরকার। আর নবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে এই ধারণার প্রেক্ষিতে 1960 সালে 30 ডিসেম্বর এই ভারতবর্ষের সর্বপ্রথম মুসলিম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে সর্বভারতীয় মুসলিম লীগ, যেটা বর্তমানে এখনো পাকিস্তানে রয়েছে, আর সর্বভারতীয় কংগ্রেস যেটা বর্তমানে এখনো কি ভারতে আছে। তারপরে দেখো এই মুসলিম লীগ যখন গিয়েছিল তখনই বলেছিল যে মুসলমানদের জন্য যেন পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়, আরো বিভিন্ন দাবি দেওয়া ছিল। সে দাবি দেওয়ার প্রেক্ষিতে এবং এই যে 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন, এটার ব্যর্থতার পর
কি হইলো, আরেকটা সংস্কার আইন করা হয়, যেটা ছিল ভারত সচিব ছিল মোরলে আর ভাইসরয় ছিল কি মিন্টু। এই জন্য এই আইনের সংস্কার আইনের নাম কি হয়, মোরলে মিন্টু সংস্কার আইন, যেটা হয় 1909 সালে। তারপরে যখন 1911 সালের 12 ডিসেম্বর যখন বঙ্গভঙ্গ রদ হয়, বঙ্গভঙ্গ রদ হওয়ার পরে হিন্দু মুসলিম উভয়ই বুঝতে পেরেছে যে আসলে ব্রিটিশরা তাদের ডিভাইড এন্ড রুল পলিসি যেটা আছে সেটাকে বাস্তবায়নের জন্য, বাস্তবায়নের মাধ্যমে তাদের শাসন ব্যবস্থাকে দীর্ঘস্থায়ী করার জন্য এই ধরনের কি কূট পরিকল্পনা করতেছে। সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে 1916 সালে লখনৌ নামক স্থানে একটা চুক্তি হয় হিন্দু মুসলমানদের মধ্যে, যেটাকে বলা হয় হিন্দু মুসলিম মিলনের সেতু বন্ধন বা লখনৌ চুক্তি, যেটা 1916 সালে হয়। তারপরে এই 1909 সালের সংস্কার আইনের পর আরেকটা আইন হয়, যেটা হলো ভারত শাসন আইন 1919, যেটার মূল বৈশিষ্ট্য ছিল দ্বৈত শাসন। এই আইনের পর বিশেষ করে এই অঞ্চলে প্রথম বিশ্বযুদ্ধের পর এখানে দুইটা আন্দোলন হয় অঞ্চলে, কারণ প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদেরকে তারা স্বাধীনতা দিয়ে দিবে, এবং হলেও কি বলবো এই অঞ্চলে তারা অংশগ্রহণ করবে এই জন্য যে তারা ওই তুরস্কের যে খিলাফত, সেই খিলাফতের কোনো ক্ষতি করবে না। কিন্তু পরবর্তী দেখা গেল তাদের সব হিতে বিপরীত, তাই তুরস্কের খিলাফত রক্ষার জন্য এবং ব্রিটিশরা বিশেষ করে বিভিন্ন কালাকানুন করেছিল, সেই কালাকানুন রোধের জন্য এই অঞ্চলের মানুষ মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন এবং মুসলমানদের নেতৃত্বে খিলাফত আন্দোলন, এই দুইটা আন্দোলন কি হয়, সংগঠিত হয়। তারপরে কি হলো, 1923 সালে চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে লখনৌ চুক্তি যেমন হিন্দু মুসলিম মিলনের সেতু বন্ধন ছিল, আবারও সেতু বন্ধন হিসাবে কি আর একটা চুক্তি হয়, যেটা কি 1923 সালে বেঙ্গল প্যাক্ট। তারপরে হলো এই বেঙ্গল প্যাক্টের পরে যেহেতু 1919 সালে 12 শাসন আইন, আমরা জানি একটা আইন ব্যর্থ হলেই আরেকটা আইন হয়, এবং প্রত্যেকটা আইনের আগে কি হয়, একটা কমিটি হয়, এই কমিটির সুপারিশের প্রেক্ষিতে কি হয়, আইনটা প্রণীত হতো। তো যেহেতু ওই 1919 এর পরে 1935 আমরা জানি একটা আইন হয়েছে, এই আইনের আগে অনেক কিছুই ঘটে গেছে, যেমন দেখো সাইমন কমিশন, কারণ স্যার সাইমনের নেতৃত্বে হয়েছিল এই জন্য সাইমন কমিশন, এবং এই কমিশনে কোনো ভারতীয়দের রাখা হয়েছিল না, এই জন্য যেহেতু সবাই সাদা চামড়ার ছিল এই জন্য এই কমিশনকে শ্বেতাঙ্গ কমিশনে বলা হয়, যেটা সদস্য সংখ্যা ছিল 7 জন। তারপরে এই সাইমন কমিশনের প্রেক্ষিতে ওই ভারত শাসন আইনে যাতে হিন্দুদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়, এই জন্য স্যার জওহরলাল নেহেরু কি করলো, 1928 সালে একটা প্রস্তাব রিপোর্ট পেশ করেন। এর পাল্টা জবাব হিসাবে মোহাম্মদ আলী জিন্নাহ কি করেন, 14 দফা দাবি পেশ করেন, এবং পরিস্থিতি যখন উভয়ের মধ্যে উত্তপ্ত হয়ে গেল তখন কি হলো, পরপর 3টা গোল টেবিল বৈঠক হয়। 1930 থেকে 32 এর মধ্যে 3বার গোল টেবিল বৈঠক হয় লন্ডনে। তারপরে দেখো এইগুলির প্রেক্ষিতে অবশেষে কি পরবর্তীতে যেটা হয়, 1935 সালে আরেকটা আইন হয়, যেটা 1935 সালে 12 শাসন আইন, যেখানে এই আইনের মাধ্যমে কি হয়েছিল, প্রাদেশিক স্বায়ত্তশাসন বা প্রদেশের নিজস্ব শাসন দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে দেখো এবং এই আইনের প্রেক্ষিতে কি হলো, এই অঞ্চলে প্রাদেশিক নির্বাচন হয়েছিল। এই প্রাদেশিক নির্বাচনে কি হলো, এই প্রাদেশিক নির্বাচনে শেরেবাংলা একে ফজলুল হক সর্বপ্রথম কি এই অঞ্চলের মুখ্যমন্ত্রী হয়েছিল। তারপরে জিন্নাহ সাহেব দ্বিজাতি তত্ত্ব, হিন্দু মুসলিম দুই জাতিকে কেন্দ্র করে দ্বিজাতি তত্ত্ব দিয়েছিল, যেটা কত সালে, 1939 সালে। আর লাহোর প্রস্তাব, যেখানে পাকিস্তানের কি বা বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল যেই প্রস্তাবে, সেটা 1940 সালে 23 মার্চ শেরেবাংলা একে ফজলুল উত্থাপন করেছিল। সার্চ ডেপুট কিছু 1942 সালে, তারপরে দ্বিতীয় প্রাদেশিক নির্বাচন 1946 সালে, মন্ত্রী মিশন 1946 সালে, তারপরে তেসরা জুন পরিকল্পনা, যেই পরিকল্পনার প্রেক্ষিতে 1947 সালে 18 জুলাই ভারত স্বাধীনতা আইন পাশ হয়, এবং 1947 সালে 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারত নামক দুটি স্বাধীন রাষ্ট্রে আত্মপ্রকাশ করে। তারপরে দেখা যাইতেছে যে ভাস্কো দা গামা 1498 সালে এটা করে, ফরাসিরা সর্বশেষ আসছে এই অঞ্চলে 1668 সালে। তারপরে এরকম আরো বিভিন্ন অনেক কিছু আছে, তোমরা একটু দেখে নিবা। এই সন্তানিকগুলি খুব কি করবা, মনোযোগ সহকারে তোমরা কি করবা, আয়ত্ত করবা। আর এই ক্ষেত্রে তোমরা যেটা করবা, বন্ধু মহল যখন একসাথে বসো, অন্য আলোচনার পাশাপাশি এটা একটু গ্রুপ স্টাডি করবা, তাহলে তোমরা পারস্পরিক যদি আলোচনা করো তাহলে তোমাদের এই জিনিসটা মনে থাকবে। এবং শুধু পরীক্ষায় না, পাশাপাশি কি তোমাদের পরীক্ষা তো কাজে লাগবেই, চাকরির ক্ষেত্রেও কাজে লাগবে। এবং এই সন্তানিকগুলো যদি না থাকে তাহলে দ্বিতীয় বছর তুমি কি করতে পারবে না, ভালোভাবে বেশ কয়েকটা চ্যাপ্টার আছে যারা সন্তানিক এইগুলির উপর ডিপেন্ডেন্ট, সেগুলি তুমি ভালোভাবে লিখতে পারবে না। কাজেই তোমাদের ভালোর জন্যই, তোমরা যাতে পরীক্ষায় ভালো মার্কস পাও, এই জন্য এই সন্তানিকের ব্যাপারে খুবই যত্নবান হবে, এগুলো আয়ত্ত করার চেষ্টা করবে। এবং আগামী
আগামী ক্লাসে আমি গুরুত্বপূর্ণ যে বিভিন্ন সংবিধানের ধারা, তারপরে গুরুত্বপূর্ণ গ্রন্থাবলী এবং অন্যান্য বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আশাবাদ ব্যক্ত করে আমি মোয়াজ্জেম হোসেন এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।